যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে, ঘর ছাড়া হয়েছে। সেই প্রত্যাশা পূরণ না হয়ে উল্টো ভিন্ন পথে চলছে বাংলাদেশ। সবার মনে প্রশ্ন জেগেছে, তবে কি প্রফেসর ইউনূস জুলাইয়ের গাদ্দার? যারা এই জুলাই সংগঠিত হওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন, আজ তাদেরকে গাদ্দার বানিয়েছে জুলাই। যারা মসনদে বসেছেন, যারা জুলাইয়ের জন্য কিচ্ছু করেননি কিন্তু ক্ষমতায় বসে অজস্র টাকা হাতিয়ে নিয়েছেন, রাষ্ট্রকে লুটপাট করেছেন, সেই ব্যক্তিরা এখন জুলাইয়ের প্রকৃত যোদ্ধাদের গাদ্দার বানাচ্ছেন। অন্যদিকে ভারত ক্রমান্বয়ে এগিয়ে আসছে বাংলাদেশের সীমান্তের দিকে। মোতায়েন করা হয়েছে রাফায়েলের মতো যুদ্ধ বিমান, ড্রোন, সেনা ক্যাম্প বৃদ্ধি করা হয়েছে। প্রচুর সেনা ভারত বাংলাদেশের চারদিকে জড়ো করেছে। পাশাপাশি পাকিস্তান বলছে বাংলাদেশে আঘাত করলে পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়াবে, এবং পাকিস্তানের ভেতরেও বাংলাদেশের সাথে আলোচনা চলছে। পাকিস্তানি আক্রমণ মানি বাংলাদেশে আক্রমণ, বাংলাদেশে আক্রমণ মানি পাকিস্তানি আক্রমণ, যেটি সৌদির সাথে চুক্তি হয়েছে। এরকম চুক্তির দিকেও এগুতে পারে এই দুই দেশ। অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর থাকবে আজকের লাইভ সেশনে। প্রথমে যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই, বাংলাদেশে ইলিয়াস হোসেন নামটি প্রত্যেকেই কম বেশি জানেন। হতে পারে সাংবাদিকতায় বা একুশে টেলিভিশনে আমার খুব ঘনিষ্ঠ ছোট ভাই, কিন্তু ইলিয়াসকে ছোট ভাই চোখে শুধু নয়, বাংলাদেশের একজন দেশপ্রেমিক সাংবাদিক হিসেবে আমি চিনি। বাংলাদেশের জন্য যদি আপনি ইলিয়াসকে বিবেচনা করেন, আমি পুরোপুরি বলবো ইলিয়াস একজন আনফিট ব্যক্তি, তার সাংবাদিকতা ছেড়ে দেওয়া উচিত। এবং আপনারা যারা ইলিয়াসের ভিডিও দেখেন, আনসাবস্ক্রাইব করে ইলিয়াসকে ত্যাগ করবেন। কেন করবেন সেটা বলছি। বাংলাদেশের সকল সাংবাদিকরা দিন শেষে কোনো না কোনো ঘর থেকে, কোনো একটি গোষ্ঠী থেকে, দল থেকে ভিক্ষা খেয়ে চলে। বাংলাদেশের এমন কোনো বাহিনী নেই, এমন কোনো উপদেষ্টা নেই, এমন কোনো আমলা নেই, নিরাপত্তা বাহিনী বা প্রশাসনিক লোক নেই, এমন কোনো ব্যক্তি, রাজনৈতিক দল নেই যারা কোনো একটি জায়গা থেকে ভিক্ষা ছাড়া চলে। এমন কোনো সাংবাদিক, এমন কোনো পেশাজীবী নেই। কিন্তু ইলিয়াস ব্যতিক্রম। ইলিয়াস বিএনপিকে গালাগাল করে, ইলিয়াস জামাতকে গালাগাল করে, ইলিয়াস ওয়াকারকে গালাগাল করে, ইউনূস সরকারকে গালাগাল করে। যারা সাংবাদিকতার নামে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে, সেই দিল্লি স্টার এবং পন্দের আলোকে গালাগাল করে। ইলিয়াস সবাইকে কেন গালাগাল করে? প্রশ্নটা আছে না, কেন করে? ইলিয়াসের বন্ধুর চেয়ে শত্রু বেশি কেন? তো সারা বাংলাদেশের মানুষ ইলিয়াসকে বিবেচনা করে একরকম, আমি করব আরেক রকম। কারণ প্রকৃত দেশপ্রেমিকদের শত্রু বেশি থাকে। ইলিয়াস যেখানে অসঙ্গতি দেখে, যেখানে দেশের বিরুদ্ধে কোনো স্বার্থ উঠে আসে, যেখানে দেশ বিক্রির গন্ধ পায়, রাষ্ট্রকে ধ্বংস করার কোনো সূত্র খুঁজে পায়, ইলিয়াস সেখানেই কথা বলে। তার মানে ইলিয়াসের নিজস্ব কোনো ঘর নেই। না ইলিয়াস বিএনপির, না ইলিয়াস জামাতের, না ইলিয়াস এনসিপি, না ইলিয়াস ইন্টারিম গভর্নমেন্টের। এই জন্য ইলিয়াস এদেশে আনফিট। ধরেন এই দেশের সাংবাদিকদের মধ্যে একদল আছে বিএনপি পন্থী, একদল আছে জামাতপন্থী, একদল আছে আওয়ামী লীগ পন্থী। তাই যে বিএনপি পন্থী সে সব দলের দোষ দেখে, বিএনপির দোষ দেখে না। যে জামাতপন্থী সে সব দলের দোষ দেখে, কিন্তু জামাতের দোষ দেখে না। যে আওয়ামী লীগ পন্থী সে সব দলের দোষ দেখে, কিন্তু আওয়ামী লীগের দোষ দেখে না। বিগত 16 বছর দেখেছেন না? 16 বছর কিভাবে প্রধানমন্ত্রীকে তেল দিয়ে ফ্লট বাগিয়েছে সাংবাদিকরা। কিন্তু ইলিয়াস সবাইকে খোঁচাবে, কারণ যখন তার মনে হয় এই ব্যক্তির জন্য, এই দলের জন্য তার দেশ হুমকিতে, তখন তিনি কথা বলেন। যে জুলাই বিপ্লবের জন্য বাংলাদেশকে তৈরি করেছিল ইলিয়াস পিনাকিরা, আজকে দেখেন ইলিয়াসের খুব সবচেয়ে কষ্টের একটা প্রতিষ্ঠান, সে কিচ্ছু করেনি এত বছর, এত ত্যাগ স্বীকার করেও। যখন শাহেদ আলমরা বা প্রবাস থেকে অনেকে উড়ে এসে বাংলাদেশ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আবার বিদেশে চলে যায়, ইলিয়াস দেশেও আসেনি, 1 টাকা কারো কাছ থেকে নেয়ও নি, কিচ্ছু নেয়নি। এই রাষ্ট্রের থেকে দিয়ে গেছে অনেক কষ্টে। তার ট্যাক্সি চালাবার টাকা হোক বা ইউটিউব চালাবার টাকা হোক, সেই টাকা দিয়ে একটি প্রতিষ্ঠান করছে বাংলা এডিশন। সেই বাংলা এডিশন অবশেষে সরকার বন্ধ করে দিয়েছে। বন্ধ মানে সেটা নিবন্ধন বাতিল করে দিয়েছে। কারটা? ইলিয়াসেরটা। টিকে আছে কাদেরটা? টিকে আছে ফ্যাসিস্টদের শত টেলিভিশন, পত্রিকা সব টিকে আছে, কিন্তু ইলিয়াসেরটা বন্ধ হয়েছে।
যে ইলিয়াস ফ্যাসিজমের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার ছিল। যখন কেউ ভয়ে কথা বলতো না, তখন ইলিয়াস কথা বলতো। আজকে তো অনেকেই কথা বলে, ওই সময় কেউ বলেনি। দেখেন আজকে ইলিয়াসের উপর প্রথম কোপটি আসছে। জুলাইয়ের বিপ্লবের যারা প্রথম সারির যোদ্ধা, তাদের অবস্থা দেখেন। আমাদের জুলাইকে বিক্রি করে দিয়েছে কে? এনসিপির ওই ব্যক্তিরা, যাদেরকে কেউ চিনত না। তারা মনে করছে আমাদের ডাকে যেহেতু জুলাই বিপ্লব হয়েছে, তাহলে আমরা কেন পকেট ভরবো না। আসিফ, নাহিদ, হ্যাঁ, আমাদের মাহফুজ, পকেট ভরে তারা জুলাইকে বিক্রি করে দিয়েছে। তারা কখনো প্রথম আলোর কাছে যায়, কখনো অমুক দলের কাছে যায়, আবার রাত শেষে, দিন শেষে বিএনপিকে গালাগাল করে, জামাতকে গালাগাল করে, আবার জামাতের কাছে যায়, বিএনপির কাছে যায়। 20টা আসন দেন, 17টা আসন দেন, 15টা দেন, 10টা দেন। যখন কেউ দেয় না, আবার গালাগাল শুরু করে। এই এনসিপি পুরো জুলাইটাকে কুক্ষিগত করে বিক্রি করে দিয়েছে। তাই মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। ইলিয়াস তার যে গণমাধ্যমটি তৈরি করেছিল বাংলা এডিশন, ইলিয়াস কি বাংলা এডিশনের নাকি বাংলা এডিশন ইলিয়াসের? বাংলা এডিশন কজন দেখেন কম বেশি আপনারা জানেন। কিন্তু প্রশ্ন হলো, এই নিবন্ধনটি বাতিল করে সরকার কি মেসেজ দিল জুলাই বিপ্লবীদের? যে এই রাষ্ট্র এখনো স্বাধীন হয়নি, এই রাষ্ট্র এখনো দিল্লির প্রেসক্রিপশনে চলবে। প্রফেসর ইউনূস যত বেশি বলেন বা তাকে নিয়ে আমরা যত ফুলিয়ে ফাঁপিয়ে কথা বলি না কেন, তিনি দিল্লির কাছে মাথা বিক্রি করে দিয়েছেন। আপনাদেরকে সত্য কয়েকটা কথা বলবো আজকে। যে উপদেষ্টা মন্ডলী দেখছেন আপনারা, এটা নিয়ে আমার প্রথম দিকের ভিডিও দেখলে বুঝবেন। এই উপদেষ্টা মন্ডলীর প্রায়, আবার বলি পার্সেন্টেজ আকারে যদি বলি, 90% উপদেষ্টা প্রথম আলোর চয়েস। পুলিশের বড় বড় রদ বদলগুলো প্রথম আলোর। কে কোথায় বসবে, কোন সচিব কোথায় বসবে, সব ঠিক করে দেয় প্রথম আলো। কারণ রাষ্ট্রের সর্বোচ্চ লেভেল পর্যন্ত আমাদের দৌড় আছে, আমরা জানি। তো কে কালকে কোন পদে বসবে 2 দিন আগে কিন্তু আমরা জানি। প্রথম আলো ঠিক করে দেন বাণিজ্য মন্ত্রী কে হবেন, প্রথম আলো ঠিক করে দেন অর্থমন্ত্রী কে হবেন, মানে অর্থ সচিব কে হবেন, প্রথম আলো ঠিক করে দেয় স্বরাষ্ট্র সচিব কে হবে। এবং ম্যাক্সিমাম লোকগুলো প্রথম আলোর ঘরের লোক। তার মানে জুলাইতে রক্ত দিল ছাত্র জনতা। আর ফ্যাসিজমে বা দিল্লির, আমরা বলছি কি দিল্লি না ঢাকা, সেই দিল্লির অন্যতম হেডকোয়ার্টার বাংলাদেশের, ঢাকার যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টার ঠিক করে জুলাই বিপ্লবের পর যে রাষ্ট্র তৈরি হবে, সেই রাষ্ট্রে কে কোথায় বসবে। কত বড় হতভাগা জাতি আমরা। বাংলাদেশে 2013-তে 9 দিগন্তে হামলা হলো, আগুন দেয়া হলো, হামলা হলো আমার দেশে, বন্ধ হলো আমার প্রিয় প্রতিষ্ঠান চ্যানেল 1, লুটপাট করে নিয়ে গেছে, বন্ধ হলো দিগন্ত টেলিভিশন, বন্ধ হলো ইসলামিক টেলিভিশন। কত গণমাধ্যম বন্ধ হয়ে গেছে, কত সাংবাদিক জেলে গেল, মাহমুদুর রহমানকে রক্তাক্ত করা হলো, আবুল আসাদকে পেটানো হলো, দাড়ি ধরে টানানো হলো, একটি গণমাধ্যম কথা হলো না, বললো না। আজকে প্রথম আলো আর ডেইলি স্টারে বিক্ষুব্ধ জনতা যখন হাদি মারা গেল, কাদের হাতে হাদি মারা গেল, হাদি কাদের বিরুদ্ধে কথা বললো? দিল্লির বিরুদ্ধে বলতো। দিল্লির বিরুদ্ধে কথা বলা হাদির প্রাণ চলে গেল। মানুষ ক্ষেপে, দিল্লির এই দেশের একমাত্র এজেন্ট না, একাধিক এজেন্টের পাওয়ারফুল এজেন্ট কারা? ওই গোষ্ঠীটা, ডেইলি স্টার, প্রথম আলো। মানুষ বিক্ষুব্ধ হয়ে হামলা করলো, কাজ ভাঙলো, কিছু জায়গায় আগুন ধরালো। একজন হাদির জীবনের চেয়ে কি প্রথম আলোর ভবন, ইট, সিমেন্ট, গ্লাসের মূল্য বেশি? দেখেন, প্রথম আলোর যারা হামলা করেছে বা যারা সেখানে উপস্থিত ছিল, বিক্ষোভ করে গেছে, তাদের খুঁজে খুঁজে পুলিশ গ্রেপ্তার করছে, খুঁজে খুঁজে। অনেকে যায় নাই, কিন্তু এই মিছিলে দিল্লি ধরে দিচ্ছে লিস্ট, অমুক অমুকে গ্রেপ্তার করেন। ধরেন আমি ঢাকাতেই ছিলাম না, এখন দিল্লি বলবে মাসুম তো আমাদের বিরুদ্ধে কথা বলে, মাসুমের নামটা ঢুকাই দিবে, দৌড় দিয়ে র্যাব পুলিশ এসে ধরে নিয়ে যাবে। তার মানে দেশ চালাচ্ছে কি এখনো দিল্লি? তাহলে ইউনূস কি জুলাইয়ের গাদ্দার? সূত্র মিলছে। আচ্ছা, হাদির যে খুনি, প্রকাশ্যে রাজধানীতে গুলি করে রাজধানী থেকে ভারত যেতে হলে সীমান্ত কত দূর? যারা প্রথম আলোতে হামলা করছে বা হামলার সময় উপস্থিত ছিল, সেই অন্ধকারের ভিডিও ফুটেজ ধরে ধরে তাদের আমাদের আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করছে। প্রকাশ্যে দিনে দুপুরে সিসি ক্যামেরার ফুটেজ দেখেও আমাদের আইন শৃঙ্খলা বাহিনী হাদির খুনিকে ধরতে পারলো না। তার মানে হাদির খুনিকে তারা ধরতে চাচ্ছে না, এটি তো প্রমাণ। তার মানে জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছে তাদেরকে মারলে খুনিটা ধরা পড়বে না। কেন পড়বে না? কারণ তারা ওই দেশটির লোক। তারে আমরা দিল্লি না ঢাকা যে স্লোগান তুলি, এই স্লোগানে কি আমাদের থেমে থাকতে হবে, নাকি স্লোগানটি বাস্তবায়নে আমাদের রাজপথে নামতে হবে?
এবার ইউনুস হটাও আন্দোলন করতে হবে। বলে রাখি, ইউনুস বলি বা ইউনুসের প্রশাসন বলি, তারা আমাদের দেখাচ্ছে একটা, করছে একটা। আমি এই প্রশাসনকে বলবো, রাষ্ট্রকে বলবো, ইউনুস সরকারকে বলবো, ইলিয়াসের বাংলা এডিশনের নিবন্ধন বহাল করুন। এখান থেকে আন্দোলন শুরু হবে। এই ইলিয়াসরা হাসিনারকে ক্ষমতা থেকে সরানোর জন্য যা করছে তার চেয়ে ভয়াবহ আপনাদের জন্য করতে পারবে। দুটো কারণ। এক, হাসিনা ভেবেছিল তাকে কেউ কিছু করতে পারবেনি, সে দানবকে সরাতে পেরেছিল ইলিয়াসরা। আপনি তো একটা মামুলি ব্যক্তি, একটা ফুটকা দিলে উড়ে যাবেন। আপনি তো বাংলাদেশের অন্যের উপর টিকে আছেন, অন্যরা আপনাকে বসিয়েছে, অন্যরা ঘাট ধরে নামাতে পারবেন। ডক্টর ইউনূস, আপনাকে সম্মান দিয়ে আর কথা বলার সুযোগ আমাদের নেই। যারা এই পত্রিকাটির, ইলিয়াসের গণমাধ্যমটির নিবন্ধন বাতিল করছেন, তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমরা লাগবো। কে কোথা দিয়ে কত টাকা নিছেন ফিরিস্তি আসতে শুরু করেছে। মিস্টার ফয়েজ সাহেব, সতর্ক করছি আপনাকে, আপনি প্রথম আলো প্রোডাকশন, আপনি কি করছেন? আপনার অনেক ফিরিস্তি আসতে শুরু করেছে আমাদের কাছে। আপনি যতটা ক্ষমতাবান, মনে রাখবেন আপনাদের চেয়ে আমরা অনেক দুর্বল না। আপনার কাছে রাষ্ট্রযন্ত্র আছে, আমাদের কাছে আমাদের হাজার হাজার দর্শক ভক্ত আছে। মনে রাখবেন, বিপ্লবীরা এখনো ঘুমিয়ে পড়েনি, তারা জেগে আছে। যদি আরেকটা আন্দোলন তৈরি হতে হয় আপনাদের বিরুদ্ধে, এবার অল আউট গেমে আমরা নামবো। আমরা আপনাদের বসিয়েছিলাম একটা কারণে, যে আপনারা দিল্লির হেজিমনি থেকে রাষ্ট্রকে একটা নতুন বাংলাদেশের দিকে নিয়ে যাবেন। আপনারা এই দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে পারেননি, আপনারা নিজেরাই লুটপাট করছেন। ফয়েজ সাহেবের হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ আসছে। আমরা এতদিন প্রচার করিনি, এখন থেকে করা শুরু করব। কেন করিনি? আমরা এই রাষ্ট্রকে, এই সরকারকে ওন করছিলাম। যখন আমাদের গায়ের দিকে আসবে, আমরা ছাড়বো না। আমাদের বিরুদ্ধে 1 টাকার অভিযোগ প্রমাণ করতে পারবেন না রাষ্ট্র। সো আমরাই বড় কথা বলবো। কেউ যদি পারেন 1 টাকার অভিযোগ আনতে পারেন, হাসতে হাসতে জেলে চলে যাবো। কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে। জুলাইকে ব্যবহার করে আপনারা হাজার কোটি টাকার মালিক হয়েছেন, পোস্টার বয়রা মালিক হয়েছে, কেউ চাঁদাবাজি করে মালিক হয়েছে বিভিন্নভাবে। আমরা কেন 16টা বছর ফেরারি ছিলাম, দেশ ছেড়ে পালিয়েছিলাম, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম, পুরো পরিবার ধ্বংস করেছিলাম। আমরা তো লুটপাট করিনি। তাহলে আজকে আমাদের গণমাধ্যম বন্ধ করবেন কেন আপনারা? কোন স্বার্থে? যে জনগণকে বলবো, যারা ইলিয়াসকে ভালোবাসেন, যাদের জন্য ইলিয়াস এই রিস্ক নিয়েছে, যাদের জন্য ইলিয়াস আজকে বলির পাঠা হয়েছে, আপনাদের এবার পালা। ইলিয়াসের জন্য কিছু করার সময় এসেছে আপনাদের। আপনাদের জন্য ইলিয়াস মাঠে নেমেছে, সব হারিয়েছে। ইলিয়াসের মাকে দেখতে পারেনি, বাবাকে দেখতে পারেনি। ইলিয়াস দেশ ছেড়েছে। ইলিয়াসের একটা প্রতিষ্ঠান, মাত্র একটা প্রতিষ্ঠান, নিজের ট্যাক্সি চালাবার টাকা দিয়ে তৈরি করেছে, বাংলা এডিশন। আমি জানি কত কষ্ট করে এটা করেছে। ঠিক মতো বেতন দিতে পারেনি। মানুষ অনেকে বিজ্ঞাপন দিতে চায় না, কারণ ইলিয়াস তো আপোষ করে না। আমি জানি প্রাণ কোম্পানি বিজ্ঞাপন দিবে, বলছে যে ভাই আপনাদেরকে এত টাকার বিজ্ঞাপন দেব। আরএফএল কোম্পানি বলছে এত টাকার বিজ্ঞাপন দেব, ওয়ালটন বলছে, কিন্তু আপনি আমাদের এই বিষয়গুলি নিয়ে কথা বলবেন না। ইলিয়াস ওই বিষয় নিয়ে কথা বলছে। আরএফএল এর দুর্নীতি, ওয়ালটনের দুর্নীতি, তারপরে প্রাণ কোম্পানির দুর্নীতি, কিভাবে ভেজাল দুধ তৈরি করে, মেডিসিন দিয়ে জুস তৈরি করে। এরাই তো মূল বিজ্ঞাপন কোম্পানি। এরা শেষ পর্যন্ত যখন দেখছি ইলিয়াস এগুলো বলছে আর বিজ্ঞাপন পায়, যে ছেলেরা টাকার কাছে নিজেকে বিক্রি করে নেয়, নিজের প্রতিষ্ঠানকে বিক্রি করে নেয়, তাকে যদি ভালো না বাসবেন কাকে আপনারা? ওই লুটপাটকারীদের, চোর বাটপাটদেরকে। একটা ইলিয়াস বহু বছর পরে জন্ম নিয়েছে, যেমন একটা হাদির জন্ম হয়েছে, যেমন একটা জিয়াউর রহমানের জন্ম হয়েছে। আমরা এদের কদর করি না। তাই একজন জিয়াউর রহমানের পর আর কোনো জিয়াউর রহমানকে দেখি না। একজন হাদির পর আর কয়টা হাদি আমাদের লাইফে আসবে আল্লাহ ভালো জানে। শত্রুরা আমাদেরকে চেনে, তাই বন্দুক বা তাদের পিস্তলের গুলি আমাদের মাথা টার্গেট করে। আমরা আমাদের বন্ধু চিনি না। আমরা একটা নিমুখ হারাম জাতি আসলে। এখন বলতে হবে জুলাইয়ের সবচেয়ে বড় গাদ্দার ডক্টর ইউনূস। তিনি বিএনপিকে বোঝাচ্ছেন একটা, জামাতকে বোঝাচ্ছেন একটা, কিন্তু তিনি খেলছেন অন্যভাবে। তার পরিবার লুটপাটের সাথে জড়িত আছে, প্রমাণ করে দেখবেন ধারাবাহিক আসবে, ওয়েট করেন আপনারা। তো ইলিয়াসের গণমাধ্যম বাংলা এডিশন বন্ধ করে আপনাদের খুব বেশি লাভ হবে না, এটা তো খুব বেশি লোক এখনো দেখেনি। ইলিয়াসের ইউটিউব বন্ধ করবেন কিভাবে? যে একটা কথা বলে পুরো বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দেখেন। তাকে থামাতে পারলেন নাকি তাকে প্রতিশোধ নিতে গিয়ে আরো খেপিয়ে দিলেন? যতটুকু সমীহ করেছে এখন আর করবে? প্রথম আলোর শক্তিটা দেখছেন? প্রথম আলোর জন্য ইলিয়াসের গণমাধ্যম বন্ধ হয়ে যায়, অথচ এই প্রথম আলো তারেক রহমানকে চাঁদাবাজ বানিয়েছে, তারেক রহমানকে বিচারের মুখোমুখি করেছে। 111 প্রথম আলোরা ঘটিয়ে তার কোমর ভেঙেছিল। আজ সেই তারেক রহমান
নত হয়ে গেছে প্রথম আলোর কাছে, বিএনপি নত হয়েছে, জামাত নত হয়েছে। বুঝতে পারছেন তার শক্তির উৎস কোথায়? সবাই রাজনীতি করে, জামাত বলেন, বিএনপি বলেন, সবাই রাজনীতি করে, কেউ ভাসুরকে খেপাতে চায় না। কিন্তু বোকা ইলিয়াস সবাইকে খেপায়। আমি ইলিয়াসকে বলবো, ভাই তুমি শাহেদ আলম হয়ে যাও, তুমি যেখানে অর্থ পাবা সেখানে নিজেকে বিক্রি করে দাও, সবাই তোমাকে জি হুজুর করবে। একটার জায়গায় 10টা প্রতিষ্ঠান বানাবা কেন? তুমি অসঙ্গতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, তুমি রাষ্ট্রকে বেশি ভালোবাসতে গিয়ে তুমি কেন সবাইকে শত্রু বানাও? কেন অসঙ্গতি দুর্নীতির বিরুদ্ধে কথা বলো? আপোষ করো সবার সাথে, আপোষ করে তোমাকে সবাই ভালোবাসবে, বিএনপিও বাসবে, জামাতও বাসবে। তুমি সবাইকে না খুঁচিয়ে সত্যটাকে লুকিয়ে মিথ্যাটাকে নিয়ে বাজারজাত করো। দর্শক, ভারত বাংলাদেশের অবস্থা খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে রয়েছে। ভারত বাংলাদেশের সীমান্তে তাদের অস্ত্র সেনাবাহিনী মোতায়েন করছে, তাদের ড্রোন মোতায়েন করছে, তাদের যুদ্ধ বিমানগুলো তাক করেছে। ক্রমান্বয়ে বিভিন্ন সেক্টরে ভারত এগিয়ে আসছে। ভারত বাংলাদেশের ভিসা যেমন বন্ধ করেছে, বাংলাদেশও ভারতের ভিসা বন্ধ করে দিয়েছে। দুই দেশ একেবারে মুখোমুখি অবস্থায়। আমি গত 3 দিন ধরে পাকিস্তানের অনেকগুলো ব্লগ দেখলাম এবং রিপোর্টিংয়ে দেখলাম, পাকিস্তান বলছে বাংলাদেশে যদি কোনো আগ্রাসন হয়, পাকিস্তান বাংলাদেশের পাশে দাঁড়াতে প্রস্তুত। একটা বিষয় মনে রাখবেন, বাংলাদেশের জন্য এই মুহূর্তে আতঙ্কের দেশ কোনটি আপনারা বুঝতে হবে। যারা বলবে রাজাকার মানে পাকিস্তানকে এখন ভিকটিম বানাতে চায়, মনে করবেন ওরাই বাংলাদেশের প্রধান শত্রু। কারণ এই দেশকে আর কখনো পাকিস্তান দখল করতে আসবে না, আসবে না, আসবে না। এই দেশকে কিছু দিলে পাকিস্তান দিতে চাইবে, কারণ মুসলিম দেশ এবং পাকিস্তান বাংলাদেশকে বন্ধু ভাবতে চায়। একটি দেশ কখনোই আমাদের বন্ধু হবে না। আর যারা তাদের পক্ষে কথা বলবে তারাই মূলত এই দেশের প্রকৃত রাজাকার। সো বাংলাদেশকে পাকিস্তান অফার করতে চায়। সৌদি আরব এবং পাকিস্তান যে চুক্তিটি করেছে, যে সৌদি আরবে আক্রমণ মানে পাকিস্তানে আক্রমণ, পাকিস্তানে আক্রমণ মানে সৌদি আরবে আক্রমণ, এই চুক্তিটি পাকিস্তান বাংলাদেশের সাথে করতে চায়। এমন কিছু ব্লগ পাকিস্তানের সিনিয়র সাংবাদিকরা করেছেন, আমি সেই রিপোর্টগুলো দেখেছি। আমাদের পারমাণবিক অস্ত্র নেই, ভারত যে কোনো সময় আমাদের আক্রমণ করলে কিচ্ছু করার নেই। তাদের রাফায়েল এখন আমাদের সীমান্তের কাছে বসে আছে। এই রাফায়েল 1-1.5 ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশ চষে বেড়াতে পারবে, অ্যাটাক করতে পারবে, সেই ক্ষমতা রাফায়েলের আছে। কিন্তু আমাদের রাফায়েলকে ঠেকাবার মতো কোনো মিসাইল নেই, যেটা পাকিস্তানের ছিল। J-10C, 17 থান্ডার, S-400 কি বলে, তাদের 16 সব আছে। চীনের আরো আধুনিক অস্ত্র আছে, আমাদের তো কিচ্ছু নেই। আমাদের ভোতা কিছু আছে যেগুলো মানে শত্রুর সামনে গিয়ে গুলি করলে গুলি পিছন দিকে যাবে। তো এই মুহূর্তে আমাদের কি করতে হবে? একটা পারমাণবিক শক্তিধর দেশের সাথে সম্পর্ক সৃষ্টি করতে হবে। তার মানে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যদি চুক্তিটা হয় যে আমার আক্রমণ মানে তোমার, তোমার মানে আমার, তখন পাকিস্তানের পারমাণবিক হয়ে যাবে আমাদের। বাংলাদেশে পাকিস্তান তার একটা ঘাঁটি করবে, সেখানে নিউক্লিয়ারও আসতে পারে, সাবমেরিন থাকবে আমাদের সাগরে, তাদের J-10C, 17 থান্ডার এগুলো আসবে এখানে, তাদের আধুনিক যে যুদ্ধ বিমান যেগুলো চীন থেকে তারা পেয়েছে সেগুলো চলে আসবে আমাদের দেশে। তার মানে কি দাঁড়াবে? আমাদের দেশের যদি কোনোভাবে আনপ্রেডিক্টেবল ভাবে অ্যাটাক করে বসে ভারত, পাকিস্তান দাঁড়িয়ে যাবে। পাকিস্তান দাঁড়ানো মানে চীন দাঁড়িয়ে যাবে। এখন পর্যন্ত ভারত প্ল্যান করছে বাংলাদেশে ছোট একটা স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক চালাবার, কিন্তু তারা সাহস পাচ্ছে না। বিপরীত দিকে পাকিস্তান এবং চীন আছে। ভারত বারবার চিন্তা করছে, আমি ভারতের গণমাধ্যম থেকে বলছি, তারা একটা সার্জিক্যাল স্ট্রাইকের পরিকল্পনা করে বারবার ফিরে যাচ্ছে। তার প্রধান কারণটি হলো তারা ভাবছে যে আমরা যদি বাংলাদেশে কোনো স্ট্রাইক চালাই, এই সুযোগে চীন পাকিস্তান ঢুকে পড়ে কিনা, তাহলে এটা কি হবে? তার মানে কি এখন পর্যন্ত ভারত বাংলাদেশে আক্রমণ করার সাহস পাচ্ছে না চীন এবং পাকিস্তানের জন্য। যাদেরকে আমরা শত্রু বলি তাদের ভয়ে আমাদের কিছু করতেছে না ভারত। তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? আমাদের বন্ধু চয়েস করতে হবে দ্রুত। বিএনপিকে বলবো ভারত আমাদের চয়েস হতে পারে না। যদি শুধু ক্ষমতার প্রশ্নে বিএনপি চিন্তা করে তাহলে আমরা আওয়ামী লীগকে তাড়ালাম কেন? যদি ভারতকে খুশি করে বিএনপি ক্ষমতায় আসতে চায় তাহলে হাসিনাকে তাড়ানোর কি দরকার ছিল? হাসিনা তো বেস্ট ছিল, পুরো ঢাকা শহরে উন্নয়ন জোয়ার দিয়ে ভরে ফেলছে, ফ্লাইওভার, কর্ণফুলী টানেল, পদ্মা সেতু, পুরো ঢাকাটাকে যেটা করছে 15-16 বছর তো কেউ করতে পারতো না। লুটপাট হইতো কিন্তু কিছু হতো না। হাসিনা লুটপাটও করছে, কিছু উন্নয়নও করছে, মেগা প্রজেক্ট নামে পুরো লুটপাট করছে, ঠিক আছে, কিন্তু কিছু তো উন্নয়ন হয়েছে মানুষের, তাই তো? তো হাসিনাকে আমরা সরাইলাম কেন? যদি ভারতের মদদেই কাউকে আসতে হবে ক্ষমতায়, ভারতের মদতে যদি জামাত ক্ষমতার সামনে ঝেঁটিয়ে বিদায় করবো, জুতিয়ে বিদায় করবো, গলা জুতার মালা করে জামাতকে বিদায় করবো।
কেউ যদি আমাদের শত্রু দেশের পরামর্শে ক্ষমতা আসতে চায়, যে দলই হোক, তাদের বিরুদ্ধে দাঁড়াতে আমরা সেকেন্ড সময় নেব না। তাতে যা হয় হবে, আবারও দেশ ছাড়বো, আবারও পালাবো, সমস্যা নেই, কথা চলবে, কথা বন্ধ হবে না। বিষয়টা কি এখন? বিষয়টা হলো পাকিস্তান, তুরস্ক, চীন এগিয়ে আসতে চায় বাংলাদেশের পাশে, এবং অনেকগুলো চুক্তির জন্য বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর উপরস্থ অফিসাররা পাকিস্তান ভিজিট করছে, পাকিস্তানের থেকে বাংলাদেশ ভিজিট করেছে। পর্দার আড়ালে অনেক কিছু চলছে, কিন্তু এখানেও বাধা সৃষ্টি করছে কেউ কেউ, এই রাষ্ট্রে ইংরেজ সরকারের ভেতরে কেউ এবং বড় দলটির কেউ কেউ, যে কারণে অনেকগুলো চুক্তি অসমাপ্ত অবস্থা রয়ে গেছে। আর কদিন পরে নির্বাচন, নতুন সরকার আসবে, কিচ্ছু হবে না। 54 বছরে যারা বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ ক্ষমতায় বসে যারা পাকিস্তানের সাথে বা চীনের সাথে বড় করে চুক্তি করতে পারেনি, 54 বছর পর তারা আর করতে পারবে? তারা তো এখনই ভারতকে খুশি করে ক্ষমতায় বসার প্ল্যান নিয়ে আসছে। তো কি করবেন? তার মানে আমরা আবারও দিল্লির কোলে চলে যাচ্ছি। দিল্লি, তুমি যাকে ক্ষমতা বসাও, জনগণের উপর কারো ভরসা নাই, সবাই দিল্লির উপর ভরসা। বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন। এই সুযোগটি আমরা আবারও হারাতে বসছি। তাহলে আমাদেরকে আবারও রাস্তায় নামতে হতে পারে। অর্থাৎ যে জীবনগুলো দিয়েছি, এই জীবনগুলো যেন আমাদের অনাদরে না যায়, অবহেলা না যায়, মূল্যহীন না হয়। আমরা এই রাষ্ট্রের জন্য আরেকবার রাস্তায় নামতে প্রস্তুত। এবং যারা জুলাই সাথে গাদ্দারি করেছে, যারা দিল্লির হেডকোয়ার্টার পন্দের আলো নাকি বলেন, পন্দের আলো আর দিল্লি স্টারের পক্ষে নেমে গণগ্রেপ্তার শুরু করেছেন, তাদেরকে বলতে চাই, হাদির আসামিকে